পাঠা বালেগ হইলে মাকে পরীক্ষা করে আমি বালেগ হয়েছি কিনা। আমাদের মধ্যে কিছু পাঠা আছে যেগুলো বালেগ হওয়ার পরে ওস্তাদের বিরুদ্ধে পরীক্ষা করে, জালেমদের বিরুদ্ধে পরীক্ষা করে না যে বড় হয়েছি কিনা। ছেলেদের মধ্যে উদ্যম আছে, যখন দেখা যায় কিছু করতে পারে না তখন মুহতামিম নামাবার জন্য আন্দোলন শুরু করে, কারণ এদের তো রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করার সুযোগ নেই বা সেই শিক্ষা দেন নাই। এখন কি আন্দোলন করে বলেন তো? মুহতামিম সব নামাও, এর নামায় দাও, আন্দোলন শুরু হয়ে গেছে। স্কুল বানানো শুরু করছে। তাই যদি মুহতামিম নামাবার জন্য আন্দোলন করলে জায়েজ হয়, তাই ফাসেক জালেম শাসক নামাবার জন্য আন্দোলন করলে জায়েজ হবে না কেন? স্প্রিয়া আছে থেকে ই করেন না, আপনি দমায় রাখেন না, এটা কাজে লাগান। এত মুহাদ্দিসের প্রয়োজন নাই, এত মুফতির প্রয়োজন নাই, এত ফকির প্রয়োজন নাই, আলেমের প্রয়োজন আছে। সব জায়গায় কাজে লাগান। ধর্ম অনুশাসন মানা প্রত্যেকটা ধার্মিকদের জন্য ফরজ ছিল, এটা তো এখনো আছে। কিন্তু শাসকরা ধর্মকে তাদের জুলুম অত্যাচার করার জন্য ব্যবহার করা হয়েছে। যখন তাদের জুলুম ও অত্যাচার করার জন্য ধর্মকে ব্যবহার করেছে, তখন মানুষের মনের মধ্যে এই কথা বদ্ধমূল হয়েছে, ধর্ম মানি এই আতঙ্ক, ধর্ম মানি আমাদেরকে জ্বালিয়ে দিবে, সেটা সহ্য করতে হবে, ধর্ম মানি আমাদেরকে আবদ্ধ করবে, কিছু বলা যাবে না, ধর্ম মানি আমাদের সম্পত্তি সম্পূর্ণ লুট করবে, প্রতিবাদ করা যাবে না, ধর্ম মানি আমাদের অত্যাচার করবে, সেখানে কোনো কথা বলা যাবে না। এইটা হলো। এরপরে চলে আসছে সেখানে ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসি আছে, ডেমোক্রেসি আছে। এই ডেমোক্রেসি কেন আসছে? এখান থেকে শুরু হয়েছে সেকুলার। ধর্ম এক জিনিস, রাষ্ট্র ভিন্ন জিনিস, ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এমনকি এই পর্যায়ে পুষছে, কেউ যদি রাজনীতির মধ্যে ধর্ম ব্যবহার করে, তো এর চেয়ে বড় অপরাধ বলতে কিছুই নেই। ইদানিং দেখবেন আমাদের এখন শুরু হয়ে গেছে যে তারা কি বলছে, যে রাষ্ট্রের সাথে ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, যদি কেউ ধর্ম ব্যবহার করে সবচেয়ে বড় অপরাধী, এর চেয়ে বড় অপরাধী বলতে আর কিছুই নেই। অথচ তারা জানেই না ইসলাম কি জিনিস। ইসলামের সাথে রাষ্ট্র এবং রাষ্ট্রের সাথে ইসলামকে আলাদা করার কোনো সুযোগ নেই। ইসলাম থেকে রাষ্ট্র এবং রাষ্ট্র থেকে ইসলামকে আলাদা করার কোনো সুযোগই নেই। কিভাবে করবেন? ইসলামের হাজারো কাজ আছে, যেরকম আমার অর্থনীতি, এরা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, আমার এলসি রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার ওয়াজ, আমার নসিহাত, আমার ফতুয়া, সব কিছু রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। এক ব্যক্তি নেকা কিভাবে করবে? আপনি ফতুয়া দিবেন, বাস্তবায়ন করতে পারবেন যদি রাষ্ট্র না থাকে? বর্তমানে পারতেছেন? ওলামায়ে কেরাম আমাকে বলুন, বর্তমানে আপনারা কি 18 বছরের আগে এখানে যারা মুফতিয়ানে কেরাম আছেন, মুহাদ্দিসিন কেরাম আছেন, আপনার মেয়ে কি বিবাহ করতে পারবেন, লিখতে পারবেন? আপনার মেয়ে 16 বছর বয়স, আপনি বলুন। কিন্তু আপনারাই বলুন, শরিয়াত জায়েজ রাখছি কি রাখে না যে 16 বছর আপনার মেয়ে কি বিবাহ দিতে পারবেন? 16 বছর কেন, আপনার মেয়েকে ছোটবেলায় বিবাহ দিতে পারবেন, লেখা ভিন্ন জিনিস। কিন্তু বর্তমানে রাষ্ট্র জায়েজ রাখছে, তাহলে শরিয়াত যেইটাকে হালাল বলছে, আপনার রাষ্ট্র সেটাকে হারাম বলছে, অথচ আপনি প্রতিবাদ করলেন না, তা আপনি কেমন আলেম আমাকে বলুন তো? আসলে সমস্যাটা কোন জায়গায়, আগে চিহ্নিত করুন, আগে চিহ্নিত করুন। তালাকের মাসালা আপনি কি বয়ান করতে পারবেন? পারতেছেন? পারেন না। কেন পারতেছেন না? তালাকের মাসালা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, ইচ্ছা করলে আপনি পারবেন না। তো আপনি কিতাবুল বুয়ু পড়ছেন, হাজারো মাসালা পড়ছেন বায়ের, কিন্তু আপনি কি সে অনুযায়ী বেচা বিক্রি করতে পারতেছেন? কেন পারবেন না? রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। দেখেন, আমার বৈবাহিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, এটা আমার রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। তা রাষ্ট্র এবং ধর্মকে আপনি আলাদা করবেন কিভাবে? সম্ভব কিভাবে? তার মানে আপনি পূর্ণ দিন পালন করতে চান না, আসলে আপনি পূর্ণ ইসলাম পালন করতে চান না, আপনি আংশিক দিন পালন করতে চান। আপনার নিজের সমস্যা কিন্তু আপনি বুঝেন নাই, এটা আমাদের বহুত বড় সমস্যা। এর কারণটা কি? 200 বছর ব্রিটিশ আমাদের মাথার মধ্যে এগুলি ঢুকিয়েছে। শুধু কি তাই, ব্রিটিশ হাজারো আপনার মতো আমার মৌলবী, আপনার মতো আমার মতো মৌলবী সৃষ্টি করেছে, যারা এই বক্তব্যগুলি দিয়েছেন যে রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই।
দেখেন আমাদের প্রত্যেকটা যারা আমরা মাদ্রাসায় পড়াশোনা করি ছেলেদের মধ্যে মুহাদ্দিস হওয়ার, মুফতি হওয়ার, ফকিহ হওয়ার, বক্তা হওয়ার, ইমাম হওয়ার, একজন কাতেব হওয়ার মেজাজ তো আছে, কিন্তু দেখি কিন্তু আমাদের কোন ছেলেদের মধ্যে এমপি হওয়ার, মিনিস্টার হওয়ার, প্রাইম মিনিস্টার হওয়ার, প্রেসিডেন্ট হওয়ার কোন পরিকল্পনা কার মধ্যে কি আছে? একজনকে দেখান তো, একজনের মধ্যেও নেই। আচ্ছা বেশ ভালো কথা, আপনি কি মানুষ না? আপনি কি এদেশের সন্তান না? আপনি কি এদেশে জন্মগ্রহণ করেন নাই? যদি ফাসেক, ফুজ্জার, গুন্ডা, বদমাশ, ধর্ষকরা দেশের প্রধান হতে পারে, তা আপনি সেই স্বপ্ন দেখান না কেন? এর কারণটা কি? এটা আমাকে বলুন তো। মাথার থেকে নিয়ে গেছে, মাথা থেকে দূর করছে। ধরে নেন রাষ্ট্র পরিচালনা করবে। আচ্ছা মেধাহীন ব্যক্তি কি রাষ্ট্র পরিচালনা করতে পারে? আমাকে বলেন তো। মেধাহীন ব্যক্তি যাদের ব্রেন নাই এরা কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে? তা আমাদের মাদ্রাসার যারা ভালো ছাত্র একজনে কি রাজনীতি করে? আমাকে বলেন তো। এই কাজটা তো ভালো ছাত্রদের ছিল, সবচেয়ে জেহেনি ছাত্রদের কাজ ছিল রাজনীতি করা, সবচেয়ে মেধাবী ছাত্রদের কাজ ছিল রাজনীতি করা। এটা সবচেয়ে আহাম কাজ। একটা কিতাব পড়ানোর চেয়েও রাষ্ট্র চালানো খুব সহজ, ঠিক না ভাই? আপনি কইলেন একটা কিতাব পড়াবার চেয়েও রাষ্ট্র চালানো খুব সহজ। হ্যাঁ, তাই একজন কিতাব পড়াবার জন্য সবচেয়ে মেধাবীকে সেখানে সেট করলেন, অর্থাৎ রাষ্ট্র চালাবার জন্য সবচেয়ে বখাটে গভেটকে আপনারা দিলেন না। তা আপনারা কিভাবে ক্ষমতায় আসবেন আমাকে বলুন তো। আপনাদের কাজটা কি? আপনাদের কাজ হলো ওই, আমি বারবার বলি, আমাদের দেশে বেদে সম্প্রদায় আছে, বেদে সম্প্রদায় নাই আমাদের দেশে বেদে সম্প্রদায়। ওর বাবাও যেই কাজ করছে, ওর দাদাও যেই কাজ করে, তারই একই কাজ করে নাকি ভিন্ন কাজ করে? অথচ আমাদের মধ্যে বাজার করে, আমাদের মধ্যে চলাফেরা করে। বরিশাল শহরে 5 তলা বিল্ডিং এর স্বপ্ন ওদের মধ্যে নাই, পাঁচজোড়ো গাড়ি কেনার স্বপ্ন ওদের মধ্যে নাই, এমপি হওয়ার শখ ওদের মধ্যে নাই, ভালো পোশাক পরার শখ ওদের মধ্যে নেই। কারণটা কি? আমাদের মধ্যেই থাকে। এর কারণটা কি? একদিন চিন্তা করছেন? বেদের সম্প্রদায় থাকে আমাদের মধ্যে, কিন্তু ওদের এই আকাঙ্ক্ষা নাই কেন, আসে নাই কেন? ওদের বাবার থেকে, দাদার থেকে, তালুর থেকে যে জ্ঞান পেয়েছে, যে নীতি আদর্শ পেয়েছে, এর বাহিরে বের হওয়ার তার কোনো সুযোগ নেই। ঠিক আমরা আমাদের উত্তরসূরির থেকে যে জ্ঞান, যে নীতি, যে আদর্শ পেয়েছি, এর বাইরে বের হওয়ার কোনো সুযোগ আমাদের মধ্যে নেই। যদিও থাকি এদের মধ্যে, বরিশাল শহরে আসি, আজকে একজন ফাসিকদের কাছে গিয়ে আমার দাবি দাওয়া আদায় করার চেষ্টা করতেছি, একজন ফাসিককে তাজিম করতেছি, একজন ফাসিককে আমার কাজ অর্জন করার জন্য বারবার অনুরোধ করতেছি, অথচ আমি নিজে সেখানে নেতৃত্ব দেব, আমি সেখানে শাসক হব, ও আমার কাছে আসবে, এই চিন্তা একজনের মাথার মধ্যে নেই, একজনের মাথার মধ্যে নেই। আমি কেন চিন্তা করি না ওর কাছে আমি যাই, ও আমার কাছে আসবে, ও আমার কাজ সমাধান করে, আমি ওর কাজ সমাধান করব, ও আমার কাছে অনুরোধ করে, ও আমার কাছে অনুরোধ করবে, এই চিন্তা কার মধ্যে নাই কেন? ওই যে ওই এক দায়ের মধ্যে, এক গন্ডির মধ্যে যে ঘুরতেছি, আমি কিছু হব, আমি এমপি হব, মিনিস্টার হব, প্রাইম মিনিস্টার হব, দেশ চালাবো, গোটা দেশে শাসন করব, গোটা দুনিয়া আমি চালাবো, এই চিন্তা আমার মধ্যে নাই, আসি না। দেখেন বারাক ওবামা 8 বছর চিন্তা করছে আমি আমেরিকার প্রেসিডেন্ট হব, সে প্রেসিডেন্ট হয়েছে। আপনার ছেলে তো কোনোদিন চিন্তাই করে আমি চেয়ারম্যান হবেন, এমপি হবে, মিনিস্টার হবে। আরে ভাই, আপনার ঘরের মধ্যে চর্চাই তো নাই, আসবে কিভাবে? আমি কালকে ঢাকা থেকে রওনা করছি, ব্যাগটা গুছাইতেছি, আমার মেয়ে আমার পাশে, বলতেছি মা এত কষ্ট করে, যারা কষ্ট করে তারাই কিছু হয়, আর যারা কষ্ট করে, আমার কলিজার মধ্যে কথাটা লেগে গেছে। দেখে পশম দাঁড়ায় গেছে আমার। যারা কষ্ট করে, ত্যাগ করে, তারাই কিছু হয়, আর যারা ত্যাগ কষ্ট করে তারা কিছুই হয় না। আমার মেয়ের কথা। আপনি কি আপনার মেয়ে উৎসাহিত করছে এরকম? আপনার ছেলেকে উৎসাহিত করে? একদিন রাজনৈতিক চর্চা করছেন আপনার ছেলে মেয়েকে নিয়ে, তোর এমপি হতে হবে, তোর মিনিস্টার হতে হবে, তোকে দেশ চালাতে হবে, তোকে শাসক হতে হবে? একদিনও চিন্তা করছেন? একদিনও চিন্তা করি না। এই চর্চা আসতে হবে, এটা করতে হবে আপনাকে, এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে। আপনাকে অবশ্যই বলে রাখতে হবে আপনারা কারা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরসূরি।
দেখেন 5 জন সবচেয়ে শ্রেষ্ঠ, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ আমার নবী, সমস্ত নবীদের পর 4 জন খোলাফায়ে রাশিদিন, এই 4 জন রাষ্ট্রের প্রধান। অথচ আমাদের দেশে কোনো পীর যদি রাষ্ট্রের প্রধান হতে চায়, কারণ সে তো অলি না, সে তো বুজুর্গ না, এ তো দুনিয়াদার হয়ে গেছে, এ তো আল্লাহর অলি না। কোন মুহাদ্দিস রাষ্ট্রপ্রধান হতে চায়, আর সব শেষ করছে, কারণ আমরা গজব আছে, কোন উস্তাদ বরদোয়া দিস, কোন অস্তোয়া, হ্যাঁ এলেম কবুল হয় নাই, এলেম কবুল হয় নাই, এর জন্য দেখছো রাজনীতি করে এলেম কবুল হয় নাই। এলেম যদি কবুল হইতো তাহলে রাজনীতি করতে পারতো না। আর ব্যক্তি অর্থে এলেম কবুল হয়েছে দেখেই ওই এলেমকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, আর তোমার এলেম কবুল হয় নাই দেখে তুমি এলেমের মধ্যেই আসো, বাস্তবায়নের চেষ্টা করো না। তুমি জীবনভর দুধের মাসালা শুনছো, দুধ খেতে পারো নাই। তুমি মাখনের তারিফ শুনছো, মাখন খেতে পারো নাই। তুমি এলেম শিখছো, এলেম বাস্তবায়ন করতে পারো নাই, আর ওর এলেম কবুল হয়েছে দেখে বাস্তবায়নের চেষ্টা করতেছে। বাস ছেলেদেরকে বাস এলেম কবুল হয় নাই, আর তোর গজব আস, তোর এইটা আস, তোর সেইটা আস। তো জনাবে মুহাম্মদ রাসূলের কি আছে? রহমত আছে না কি আছে বলুন? খোলাফায়ে রাশিদের মধ্যে কি আছিল বলুন? আপনারা রহমত ছিল না গজব ছিল? আপনারাই বলুন। এই 5 জন তো সর্বশ্রেষ্ঠ, আর 5 জন দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান। এরপরে 5ম খলিফা বলে ওমর ইবনে আব্দুল আজিজ, সেও তো রাষ্ট্রের প্রধান। তা যারা রাষ্ট্রের প্রধান হয় তাদের গজব হয় না, তারা বড় অলি হয়, তাদের রহমত আসে। মনে কিছু নিয়েন না, আমি অনেক জিনিস চিন্তা করি, দিশা পাই না, ঘটনাটা কি, আলেমদের মধ্যে আসছে না কেন, এটা হবে না কেন? এর জন্য আমি বিশ্বাস করি ভালো ছেলেদের রাজনীতি করা উচিত, ভালো ছেলেদের রাজনীতি করা উচিত। দেখেন বাষ্পকে কোনো অবস্থায় চাপা দিতে পারবেন না, ছেলেদের মধ্যে উদ্যম আছে। যখন দেখা যায় কিছু করতে পারে না, তখন মুহতামিম নামাবার জন্য আন্দোলন শুরু করে, কারণ এদের তো রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করার সুযোগ নেই বা সেই শিক্ষা দেন নাই। এখন কি আন্দোলন করে বলেন তো? মুহতামিম সব নামাও, এর নামায় দাও, আন্দোলন শুরু হয়ে গেছে, আসপোলা বানানো শুরু করছে। তো যদি মুহতামিম নামাবার জন্য আন্দোলন করলে জায়েজ হয়, তাই ফাসেক জালেম শাসক নামাবার জন্য আন্দোলন করলে জায়েজ হবে না কেন? হ্যাঁ, কথাটা বুঝাতে পারি নাই। ওদের স্পৃহা আছে, উদ্দীপনা আছে, এখন করবে কি? এর জন্য একটা কথা আছে না, বাংলা কথা, পাঠা বালেগ হইলে মাকে পরীক্ষা করে আমি বালেগ হয়েছি কিনা। আমাদের মধ্যে কিছু পাঠা আছে যেগুলো বালেগ হওয়ার পরে ওস্তাদের বিরুদ্ধে পরীক্ষা করে, জালেমদের বিরুদ্ধে পরীক্ষা করে না যে বড় হয়েছি কিনা। স্পৃহা আছে, এদেরকে ই করেন না, আপনি দমায় রেখেন না, এদের কাজে লাগান। এত মুহাদ্দিসের প্রয়োজন নাই, এত মুফতির প্রয়োজন নাই, এত ফকির প্রয়োজন নাই, আলেমের প্রয়োজন আছে। সব জায়গায় কাজে লাগান, কাজে লাগান। এত ছাত্র, এত আলেম কই পাইতো না। আজকে যদি বলি 10 জন লোকের নাম দেন যারা মন্ত্রী হবে আলেমদের মধ্যে, লেখেন তো আপনারা বসে বসে। বরিশালের মধ্যে 5 জন মন্ত্রী বানাবো, লেখেন তো বসে বসে আপনারা আলেম, এরকম লেখেন তো দেখি। দেখবেন কলম ভাঙ্গিয়া যাবে। সব দিকের যোগ্যতা অর্জন করিয়া 5 জন মন্ত্রী দেন না, এখান থেকে কলম ভাঙ্গিয়া যাবে। ভাই নিজেদের মধ্যে আলোচনা করতেছি দরদ নিয়া, ছেলেদেরকে আরো শিক্ষা দেন, আরো পড়ান, তাকাসুস পড়ান, রাষ্ট্র চালাবার জ্ঞান দেন, এই গোটা দুনিয়া চালাবার জ্ঞান দেন। আমাদের যে মেরিট ওয়ালা ছাত্রগুলি আছে, ওদেরকে ফারেক হওয়ার পরে ইফতা পড়াবার পর, তাকাসুস পড়াবার পরে ইংলিশ শিখান, ইংলিশে পড়াবান। কিছু কিছু ছাত্রদেরকে এই কাজগুলি করাবার চেষ্টা করেন। ভালো বাংলায় লেখান, ভালো বক্তৃতা শিখান, টকশোতে যে অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা নেন। একজন পাশ্চাত্যবিদের সাথে টক্কর দিয়ে আলোচনা করে তার মতবাদকে যেন প্রাধান্য দিতে পারে সে ব্যবস্থা গ্রহণ করুন। এই খেয়াল কি আমাদের আছে? এই খেয়ালগুলো আমাদের মধ্যে নাই ভাই, এগুলো দরকার। সবচেয়ে ফার্স্ট ক্লাস ব্রিটিশ ছাত্রদের রাজনীতি করার দরকার। এটা বহুত বড় কাজ, অনেক বহুত বড় কাজ, এটা যেমন তোমার কাজ না। যেই কথাটা বলছিল আমার আবরার সাহেব, যে দেখেন ওলামায়ে কেরাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে, পাকিস্তানের বিরুদ্ধে ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে, কিন্তু জিন্নাকে নেতৃত্ব প্রদান করলো কেন? একদিন চিন্তা করছেন জিন্নাকে কেন নিয়ে আসছে? জিন্নাকে নিয়ে আসার কারণটা কি? যে তৎকালীন সময় ব্রিটিশদের সাথে এবং ভারতের সাথে টক্কর দিয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা
জিন্নার মধ্যে ছিল, এর জন্য তাকে সামনে নিয়ে আসছে, যদিও তাকে পছন্দ করতো না অনেকেই। এর জন্য আমি মনে করি রেজাল্ট তৈয়ার করেন, রেজাল্ট তৈয়ার করেন, চিন্তা প্রসারিত করেন, চক্ষু উন্মোচন করেন, আরো ব্যাপক চিন্তা শুরু করেন। আপনাকে ভাবতে হবে যদি গুন্ডা পান্ডা বদমাশরা শাসক হয়, তাহলে আমার মতো আদবওয়ালা, নীতিবানওয়ালা, হালালওয়ালা, আল্লাহকে ভয় করেনওয়ালা কেন শাসক হবে না? কারণটা কি? আসুন চিন্তা করি। আরেকটা কথা মনে রাখতে হবে, এক লুটেরা, দুর্নীতিবাজ, খুনি, ডাকাতকে পরিবর্তন করে আর এক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না, আর এক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না। আর একটা কথা মনে রাখতে হবে, আমরা ঐক্য চাই, কিন্তু আমাদের ঐক্যতার মাধ্যমে কোনো বাতিল প্রতিষ্ঠিত হোক এইটা আমরা চাই না। ঐক্য চাই, কোনো সন্দেহ নাই, কিন্তু ঐক্যের মাধ্যমে কোনো বাতিল শক্তিশালী হোক, তাদের বাতিলগিরি সব জায়গায় সম্প্রসারিত হোক, এইটা কিন্তু আমরা চাই না। এর জন্য সতর্ক থাকুন, আবেগই হবেন না, হুশের সাথে জোশ, জোশের সাথে হুশ, দুইটাই লাগবে। এর জন্য আমি আমার বরিশালের শ্রদ্ধা ভাজন, আমার সেরেতাস জ্ঞানী গুণী ওলামায়ে কেরামকে বলবো, আসুন আমরা ঐক্য হই, কমপক্ষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের এই ব্যানারটাকে বরিশালে শক্তিশালী করি। কমপক্ষে বরিশাল আহলে হক যারা আছি, বরিশাল আহলে হক যারা আছি, আমরা এক অভিন্ন হয়ে যাই। আমি বিশ্বাস করি যদি বরিশাল থেকে আওয়াজ তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ যেরকম আমাদের দক্ষিণের বঙ্গোপসাগরের জোয়ার গোটা বাংলাদেশের প্রত্যেকটা খাল এবং নদীকে প্লাবিত করে, এই বরিশাল থেকে যদি ঐক্যের আহলে হকদের ঐক্যের প্ল্যাটফর্ম করতে পারি, তাহলে গোটা বাংলাদেশের সমস্ত আহলে হক ওলামায়ে কেরাম কমপক্ষে এক হয়ে যাবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এক ও ন্যাক হওয়ার তৌফিক দান করুক, রাষ্ট্র এবং সমাজ নিয়ে চিন্তা করার তৌফিক দান করুক, সহি ইলম অর্জনের সাথে সাথে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।